অভিযোগ গঠনের মধ্য দিয়ে ট্রাইব্যুনালে শেখ হাসিনার আনুষ্ঠানিক বিচার শুরু। অপরাধ স্বীকার করে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। অপরাধের সমস্ত কিছু যেহেতু তার জানবার কথা, তিনি সমস্ত তথ্য আদালতকে উদ্ঘাটনের ব্যাপারে সহায়তার মাধ্যমে তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন। এসএসসি ও সমমানের পরীক্ষায় কমেছে পাশের হার ও জিপিএ 5। ভালো ফলে এগিয়ে মেয়েরা যৌক্তিক নম্বর দেওয়া হয়েছে দাবি কর্তৃপক্ষের। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমি যেটা চাচ্ছি তার থেকে বেশি ভালো রেজাল্ট আমি করতে পারছি। এই টাইমে যে গোল্ডেন এ প্লাস পাইছি এটাই আমার কাছে অনেক বেশি। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতির জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ দিলেন মির্জা ফখরুল। জুলাই ঘোষণাপত্র ইস্যুতে চূড়ান্ত মত দিয়েছে বিএনপি। দশম দিনে মাগুরা ও নড়াইলে এনসিপির পদযাত্রা। জুলাই সনদের বিষয়ে 3 আগস্টের মধ্যে ঘোষণা দিতে সরকারকে আলটিমেটাম। তত্ত্বাবধায়ক সরকার ও প্রধান বিচারপতি নিয়োগে দলগুলোর ঐক্যমত্য। দ্রুততম সময়ে সনদ তৈরি করাই লক্ষ্য বললেন আলী রিয়াজ। ভয়াবহ রূপ নিয়েছে ফেনীর বন্যা পরিস্থিতি। আরও 100 গ্রাম প্লাবিত। জলাবদ্ধতায় কুমিল্লা নোয়াখালীর বিভিন্ন স্থানে ভোগান্তি। বাড়িতে পানি উঠছে, ওই জন্য ফেনীর দিকে চলে যাচ্ছে। ওইদিকে খুব স্রোত। মুরগি খামারে ছিলাম, বুক পর্যন্ত পানি। হাঁস মুরগি গরু ছাগল মানুষ সবাই মিলে একসাথে। জুলাই গণহত্যার অভিযোগে আনুষ্ঠানিক বিচার শুরু হলো শেখ হাসিনার। আজ তিনি সহ 3 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। অপরাধ স্বীকার করে বিচারের রাজসাক্ষী হওয়ার কথা আদালতে জানিয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বলেছেন মুখোশ উন্মোচন করবেন জুলাই গণহত্যার কুশীলবদের। মামলার আরেক আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই প্রথম কোনো মামলার বিচার শুরুর আদেশ দেওয়া হলো। এদিন এজলাস ছিল বিচার সংশ্লিষ্ট ও গণমাধ্যম কর্মীদের দিয়ে পূর্ণ। জুলাই আন্দোলন ও গণঅভ্যুত্থানের সময় গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে বেলা 12টার দিকে আদেশ পড়া শুরু করেন বিচারপতিরা। একে একে তাদের অভিযোগগুলো উল্লেখ করা হয়। এক পর্যায়ে ট্রাইব্যুনালের বিচারপতি মহিদুল হক এনাম চৌধুরী সাবেক আইজিপিকে জিজ্ঞাসা করেন তিনি অভিযোগ স্বীকার করছেন কিনা। তখন নিজের অভিযোগ স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন করেন চৌধুরী আব্দুল্লাহ মামুন। তিনি তার দোষ স্বীকার করেছেন এবং তিনি বলেছেন তিনি একজন সাক্ষী হিসাবে এই যে ঘটনাটি মানবতা বিরোধী অপরাধ 2024-এর জুলাই আগস্টে হয়েছিল, সেই অপরাধের সমস্ত কিছু যেহেতু তার জানবার কথা, তিনি সমস্ত তথ্য আদালতকে উদ্ঘাটনের ব্যাপারে সহায়তার মাধ্যমে তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন এবং সেই প্রার্থনাও আদালত মঞ্জুর করেছেন। আনুষ্ঠানিক রাজসাক্ষী ঘোষণার পর চৌধুরী মামুনের নিরাপত্তা নিশ্চিত করতে আদালতে আবেদন করেন চৌধুরী মামুনের আইনজীবী। প্রশ্ন ছিল সাক্ষ্য দিলে আসামি হিসেবে সাবেক আইজি কোনো সুবিধা পাবেন কিনা। যেহেতু তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন, সে কারণে তার নিরাপত্তার সংকট হতে পারে এই আশঙ্কায় তার পক্ষ থেকে তার আইনজীবী আবেদন জানিয়েছেন তাকে যাতে যথাযথ নিরাপত্তা দেওয়া হয়, সেই নিরাপত্তার ব্যাপারে আদালত যথাযথ আদেশ দেবেন বলে জানিয়েছে। তার বক্তব্যের মাধ্যমে যদি ট্রু এবং ফুল ডিসক্লোজার হয় তখন এটা আদালতের ডিসক্রিপশন অনুযায়ী আদালত তাকে ক্ষমা করতে পারেন বা অন্য কোনো আদেশ দিতে পারেন। এটা কমপ্লিটলি আদালতের এখতিয়ার। পরে ট্রাইব্যুনাল নিযুক্ত শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন বলেন আইনি লড়াই চালিয়ে যাবেন তিনি। আমি ডিসচার্জের প্রেয়ারে যে সমস্ত বক্তব্য দিয়েছি সেগুলি পরবর্তীতে বিচারের ক্ষেত্রে সাক্ষী প্রমাণ শেষে যদি এটাকে গ্রহণযোগ্য মনে হয় তখন সেটা কোনো বিবেচনা করবে। এই মামলার সূচনা বক্তব্যের জন্য 3 আগস্ট ও সাক্ষ্য গ্রহণের জন্য 4 আগস্ট দিন নির্ধারণ করেছেন বিশেষ ট্রাইব্যুনাল। হত্যা মামলায় গত বছরের নভেম্বরে নিম্ন আদালতেও 164 ধারায় জবানবন্দি দিয়েছিলেন চৌধুরী মামুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটি একটি নজিরবিহীন ঘটনা। প্রথম কোনো মামলায় রাজসাক্ষী হলেন সাবেক পুলিশ প্রধান। এখন সাক্ষী হিসেবে তিনি কি রহস্য উন্মোচন করবেন এটি এখন দেখার বিষয়। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা।
এসএসসি ও সমমানের পরীক্ষায় গত বছরের তুলনায় এবার পাশের হার কমেছে প্রায় 15%। 11টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার 68.45%। গত বছর ছিল 83%-এর বেশি। এছাড়া প্রায় অর্ধ লাখ কমে এবার জিপিএ 5 পেয়েছে 1,39,032 জন। একজন শিক্ষার্থীও পাশ করেনি এমন শিক্ষা প্রতিষ্ঠান গত বছর ছিল 51, এবার তা বেড়ে হয়েছে 134টি। সারা দেশে গণিতে অকৃতকার্যের সংখ্যা বেশি। সংশ্লিষ্টরা বলছেন ফুলিয়ে ফাঁপিয়ে নয়, শিক্ষার্থীদের যৌক্তিক নম্বর প্রদানের কারণেই এই অবস্থা। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি মনে করে যে সরকারি আসুক, তারা শিক্ষা ব্যবস্থায় যথাযথ মেধার মূল্যায়নের ধারাবাহিকতা বজায় রাখবে। এসএসসি ও সমমান ফল প্রকাশ উপলক্ষে এবার নেই আড়ম্বর অনুষ্ঠান। 11টি বোর্ড স্ব ব্যবস্থায় ফল প্রকাশ করে। তবে রাজধানীর বকশীবাজারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অফিসে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ফলাফলের সার্বিক বিষয় তুলে ধরেন। এই অভিযাত্রায় আপনারা আমাদের সঙ্গে ছিলেন। এবার পাশের হার কমেছে 14.59%। জিপিএ 5 কমেছে 43,126 জন। এছাড়াও একজন শিক্ষার্থীও পাশ করেনি এমন প্রতিষ্ঠান বেড়েছে 83টি। এর আগে 2024 সালে শতভাগ পাশ করেছিল 2,968টি প্রতিষ্ঠানে। এবার প্রায় 2,000 শিক্ষা প্রতিষ্ঠান কমেছে। শতভাগ পাশ করেছে মাত্র 984টি প্রতিষ্ঠানে। তবে সার্বিক ফলাফলে বরাবরের মতো এবারও এগিয়ে মেয়েরা। এবছর সকল শিক্ষা বোর্ডে ছাত্রের চেয়ে ছাত্রী 3.79 অর্থাৎ প্রায় 4% বেশি পাশ করেছে এবং 8,200 জন ছাত্রী বেশি সংখ্যায় জিপিএ পেয়েছে ছেলেদের তুলনায়। রাজশাহী বোর্ডে পাশের হার সবচেয়ে বেশি 77.63%। জিপিএ 5 22,327। এছাড়া যশোর বোর্ডে পাশের হার 73.69%। জিপিএ 5 পেয়েছে 15,410 জন। ঢাকায় পাশের হার 67.51% এবং সবচাইতে জিপিএ 5 পেয়েছে এই ঢাকা বোর্ডে 37,068 জন। মাদ্রাসা বোর্ডে পাশের হার 68.09%। জিপিএ 5 মিলেছে 9,066 জন শিক্ষার্থীর। কারিগরি বোর্ডে পাশের হার 73.63%। জিপিএ 5 পেয়েছেন 4,948 জন শিক্ষার্থী। আর সবচেয়ে বেশি অকৃতকার্য হয়েছে বরিশাল বোর্ডে, প্রায় 44%। এই ধারণার একটা গ্রাউন্ড লেভেল হিসাবে এই পরিসংখ্যানগুলো হয়তো কাজে লাগতে পারে। আমার মনে হয় এটির ক্ষেত্রে সরকার মনোযোগী হবেন, এটাকে উন্নয়ন ঘটানোর এখান থেকে সামনের দিকে যাওয়ার। সারা দেশে গেল 15 বছরের তুলনায় অকৃতকার্যের সংখ্যা এবছর কেন এত বাড়ল? ওরকম কোনো লক্ষ্য নিয়ে টার্গেট আমাদের ছিল না যে আমরা পার্সেন্টেজ এত করবো কি জিপিএ এরকম কমাবো কি বাড়াবো, এরকম কোনো টার্গেট নিয়ে আমাদের এই মিশনে আমরা যাত্রা করি। যা প্রাপ্য নয় তা দেবেন না, এইভাবে অর্থাৎ মূল্যায়ন পর্বটিও যা হওয়ার যথাযথভাবে সম্পন্ন হয়ে আমাদের কাছে এই ফলাফলটি আমাদের কাছে এসেছে। বিদেশের 8 কেন্দ্রে অংশ নেয় 427 জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে 373 জন। এবছর পুনর্নিরীক্ষণের জন্য 11 জুলাই থেকে 17 জুলাই পর্যন্ত SMS এর মাধ্যমে আবেদন করা যাবে। এবছর আমরা পুনর্নিরীক্ষণের জন্য একটু সময় রেখেছি। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। শিক্ষা জীবনের প্রথম বড় কোন স্তর, তাই এসএসসির ফল নিয়ে শিক্ষার্থীদের উৎকণ্ঠা উচ্ছ্বাস সবই থাকে বাঁধভাঙা। জুলাই আগস্টের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করায় পড়াশোনা এগিয়ে নিতে বেশ বেগ পেতে হয়েছে বলে জানান তারা। তবে সবশেষ প্রত্যাশিত ফলে খুশি শিক্ষার্থী অভিভাবকরাও। তাই ফল ঘোষণার দিনে রাজধানীর স্কুলগুলোতে ভিড় করেন অনেকে। এসএসসির ফল প্রকাশের পর এভাবেই উচ্ছ্বাস প্রকাশ করে কৃতকার্য শিক্ষার্থীরা। জীবনের প্রথম পাবলিক পরীক্ষা, তাই ফলাফলের অপেক্ষায় ছিলেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। এসএসসির ফল ঘোষণার সাথে সাথে শিক্ষার্থীদের মধ্যে বাঁধভাঙা আনন্দের জোয়ার। এখন ওয়েবসাইট বা মোবাইল ফোনে SMS এর মাধ্যমে ফলাফল জানা যায়। তারপরও স্কুলের নোটিশ বোর্ডে রেজাল্ট শিট দেখার আগ্রহ অনেকের মধ্যেই। দিন শেষে ভালো ফলাফলে নির্ভর মেধাবীরা। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমি যেটা চাচ্ছি তার থেকে বেশি ভালো রেজাল্ট আমি করতে পারছি। ফিউচারে যাতে ভালোভাবে পড়ালেখা করি, কিছু একটা হই, আমার অ্যাম্বিশনটা আমি ফুলফিল করতে পারি, এটাই আমার স্বপ্ন। মার্কস তেমন আসে নাই, কিন্তু ওভারঅল আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আমার প্রত্যাশিত ফল যা ছিল তার থেকে আমি বেশি ভালো রেজাল্ট করেছি।
দলগতভাবে স্কুলের নামে স্লোগান, আনন্দ উচ্ছ্বাস আর হই হুল্লোড়ে গোটা স্কুল ক্যাম্পাস মাতিয়ে রাখেন শিক্ষার্থীরা। স্কুল জীবনের শেষ লড়াইটা এখন কলেজের উচ্চশিক্ষায়। চেষ্টা করছি নটর ডেমে চান্স পাওয়ার জন্য। জিপিএ 5 পেয়েছি, তবে গোল্ডেনটা পেলে আরেকটু ভালো লাগতো। জিপিএ 5 পেয়েছি থ্যাঙ্কস টু মাই মম, থ্যাঙ্কস টু মাই ড্যাড। সন্তানের অর্জনে গর্বিত অভিভাবকরাও। তাদের প্রত্যাশা এভাবেই ওরা এগিয়ে যাক শিক্ষা জীবনের পরবর্তী ধাপগুলো। এত ভালো লাগতেছে যে আমি নিজে আবেগতাড়িত হয়ে যাচ্ছি। জীবন যুদ্ধে নেমে গেল বাচ্চাটা। কাল গত 2 দিন ধরে শুধু এরকমই মনে হলো যে ছোট থাকলে হয়তো ভালো ছিল। এটা যে এক্সাইটমেন্ট, এটা যে একটা ফিলিংস, মানে আমরা আমাদের সময় আমরা পরীক্ষা দিয়েছি তার থেকে মনে এখন আরো বেশি খুশি লাগতেছে। বাবা মা হিসেবে আমরা অনেক কষ্ট করেছি, এই যুগের ছেলে মেয়ে আদর করে করে পড়ানো লাগে। আনন্দের, আমার মেয়ে ভালো রেজাল্ট করেছে, আমি খুবই খুশি, আনন্দিত। ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি নামকরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ফলাফলে খুশি শিক্ষার্থী, অভিভাবকরাও। এই টাইমে যে গোল্ডেন এ প্লাস পাইছি এটাই আমার কাছে অনেক বেশি, আর আমি আমার রেজাল্টে ডেডিকেশন দিব আমার ফ্যামিলি আর আমার টিচারদের। I would like to give all the credits to Milestone because they have never left my back. বিগত কয়েক বছরের তুলনায় এই বছরের প্রশ্ন তুলনামূলক কঠিন হয়েছিল, কিন্তু আমাদের পাঠদানের পদ্ধতিটা একটু অন্যরকম হওয়ার কারণে আমরা সেটা সুন্দরভাবে অ্যান্সার দিতে পেরেছি। প্রত্যাশিত ফলাফলে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। শিক্ষা জীবনের পরবর্তী ধাপগুলোতে এই সফলতা ধরে রাখবেন এমনটাই প্রত্যাশা শিক্ষার্থী ও অভিভাবকদের। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন সংক্রান্ত সব কাজ শেষ করার নির্দেশ দেয় অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি। পাশাপাশি জুলাই ঘোষণাপত্রে চূড়ান্ত মতামত জানিয়ে সরকারকে পাঠিয়েছে দলটি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মানুষ দ্রুত নির্বাচিত সংসদ দেখতে চায়। আর জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার জানান, তারা সরকারের ভোটের সময়সীমা নিয়ে আস্থাশীল থাকলেও যেন তেন নির্বাচন চায় না। জুলাই অভ্যুত্থানে রাজধানী সহ সারা দেশে নিপীড়নের শিকার হন বহু সাংবাদিক। শুধু জুলাই আগস্টেই মারা যায় 5 জন। এছাড়া বিগত 15 বছরে সাংবাদিক নির্যাতনের তালিকাটাও দীর্ঘ। ভয়াবহ সেই স্মৃতি ছবির ফ্রেমে তুলে ধরেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশ। জাতীয় প্রেস ক্লাবে তা ঘুরে দেখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন দলের রাজনীতিকরা। পরে তারা যোগ দেন আলোচনা সভায়, যেখানে ফ্যাসিবাদী আমলের নানা নিপীড়নের কথা তুলে ধরেন বক্তারা। এর মাঝে কথা লড়াই হয় বিএনপি আর জামাতের সেক্রেটারির মধ্যে। আমরা বক্তৃতার সময় বলবো ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, আর কাজের সময় আসলে দেখা যাবে যে না, দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড় হয়ে যাব। এটা তো আমাদের আত্মপর্যালোচনার সময় এসেছে এখন। ফলে নামে একজন ফ্যাসিস্ট বিদায় নিলেও জাতির উপর থেকে ফ্যাসিজমের কালো থাবা কিন্তু বিদায় নেয়নি। রিফাইন্ড আওয়ামী লীগ নানান ফিলোসফির নামে বাংলাদেশে নতুন কোনো দরজা ওপেন করার একটা আন্তর্জাতিক চক্রান্ত চলছে, এদেশের মানুষকে ইউজ করে, কোনো পলিটিক্যাল শক্তিকে ব্যবহার করে। ফলে আমরা ইলেকশন চাই, কিন্তু আমরা জেনে তো ইলেকশন চাই না। দলের চেয়ে যে দেশ বড়, এটাতে আমরা বিশ্বাস করি। আমরা খুব সোজা কোথায় বিশ্বাস করি, একটা লিবারেল ডেমোক্রেসিতে। নির্বাচন তো এই দেশের মানুষ চায়, নির্বাচনের জন্য মানুষ প্রাণ দিয়েছে তো, কারণ মানুষ একটা নির্বাচিত প্রতিনিধিত্ব চায় পার্লামেন্টের মধ্যে। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব কথা বলেন নির্বাচন আয়োজনের প্রস্তুতির বিষয়ে প্রধান উপদেষ্টার নির্দেশনা নিয়ে। আমি আজকে ডক্টর প্রফেসর ইউনূসকে ধন্যবাদ দিতে চাই এই ফোরাম থেকে, যে তিনি নির্দেশ দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব কাজ গুছিয়ে রাখার জন্য নির্বাচন কমিশনকে। এটা একটা অত্যন্ত ইতিবাচক ব্যাপার, and he deserves thanks for that. আমরা আশা করব যে নির্বাচন কমিশন এই কাজটা খুব দ্রুততার সঙ্গে শেষ করে তার নির্বাচনের একটা পরিবেশ তৈরি করবে। নির্বাচন পিছিয়ে গেলে দেশে অশুভ শক্তির উত্থানের আশঙ্কা করেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না। নির্বাচন যদি সংসদের না হয় তাহলে দেশে একটা অন্ধকারের শক্তি আবার ক্ষমতায় আসবে। যারা মনে করছেন যে এইভাবে নির্বাচন করা যাবে না, তারাও দেখবেন এইভাবে যদি নির্বাচন না করি তাহলে যেই অবস্থা আসবে, যেই ভাব তৈরি হবে, সেই ভাবের মধ্যে রাজনীতি করতে পারবেন না। যুক্তরাষ্ট্রের শুল্কারোপ ও সীমান্তে পুশিন নিয়ে সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ দেন নেতারা। অনুষ্ঠানে নিহত সাংবাদিকদের পরিবারের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। আরফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। দেশ গড়ার বার্তা নিয়ে পদযাত্রা করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। 10ম দিনে মাগুরা ও নড়াইলে পথসভা করে দলটি।
এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নতুন বাংলাদেশ করতে হলে ফ্যাসিজমের সাথে যারা জড়িত ছিল তাদের বিচার, সংস্কার এবং একটি নতুন সংবিধান প্রয়োজন। যে কোনো দেশের আধিপত্য ও আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশপন্থী রাজনীতি দাঁড় করাতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উদযাপনে জাতীয় নাগরিক পার্টির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির 10ম দিনে মাগুরায় যাত্রাপথে ছোট বড় সবার সাথে কুশলাদি বিনিময় করেন এনসিপির নেতারা। সে সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয় মাগুরার বিভিন্ন এলাকা। তাদের এই উদ্যোগে জনগণের সমর্থন রয়েছে বলেও জানান দলীয় নেতারা। বলেন, সুনামের পাশাপাশি সীমাবদ্ধতা নিয়েও কথা বলছে জনগণ, যা এতদিন কোনো রাজনৈতিক দলের সাথেই ভাগাভাগি করতে পারেননি তারা। ছাদের উপরে, বারান্দা থেকে, জানালা থেকে আমাদেরকে ওয়েভ করছেন, শুভকামনা জানাচ্ছেন। কারো কারো সাথে আমরা একটু রাস্তার পাশে গিয়ে হাত মেলাতে পারছি এবং তখন যে উচ্ছ্বাস, সেটা আসলে আমাদের জন্য খুবই খুবই অর্থবহ। মানুষের অভূতপূর্ব সাড়া পাচ্ছি, মানুষ যুক্ত হচ্ছে আমাদের সাথে এবং মানুষ উচ্ছ্বাস প্রকাশ করছে, জানতে চাচ্ছে বিভিন্ন বিষয় এবং এনসিপির তারা আমাদের ভালো কাজগুলোকে যেমন অ্যাপ্রিসিয়েট করছে, একই সাথে সাথে আমাদের নানান সীমাবদ্ধতা নিয়েও কিন্তু কথা বলছে ফ্রিলি। পদযাত্রা শেষে জেলার আসাদুজ্জামান সড়কে বক্তব্য রাখেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, যে কোনো দেশের আধিপত্য ও আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশপন্থী রাজনীতি দাঁড় করাতে হবে। যে দেশের আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশপন্থী রাজনীতি দাঁড় করাতে হবে। আমাদের বাংলাদেশে যে সংকটগুলো চলমান আছে গণ অভ্যুত্থানের পরেও, যে আমরা একটি নতুন সংবিধানের জন্য এখনো কাজ করতে পারছি না। সরকার 3 আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে ব্যর্থ হলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম। 3 আগস্টের মধ্যেই সেটি কার্যকর দেখতে চাই এবং সরকার যদি 1 বছরের মধ্যেও এটি দিতে ব্যর্থ হয়, সকল রাজনৈতিক পক্ষ মিলে যদি ব্যর্থ হয়, তাহলে সারা দেশের ছাত্র জনতাকে নিয়ে আমরা আবারও মাঠে নামবো। বিকেলে মাগুরার পদযাত্রা শেষে এনসিপির নেতারা যান নড়াইলে। মাগুরার পদযাত্রা শেষ করে নড়াইলের পথসভায় কথা বলেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। আমরা নতুন এই জুলাই দেশ গড়তে জুলাই পদযাত্রায় বের হয়েছি। দেশ গড়ার বার্তা নিয়ে পদযাত্রা করছে এনসিপি। 11তম দিনে দলটি পদযাত্রা করবে যশোর ও সাতক্ষীরা এলাকায়। লামিয়া তিথি, যমুনা নিউজ, নড়াইল। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের মিশন স্থাপন সংক্রান্ত সমঝোতা স্মারকের খসড়া চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার তেজগাঁওয়ের কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। জাতীয় ক্রীড়া পরিষদ সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় বৈঠকে। এছাড়া মালয়েশিয়ার জোহর বাহরুতে বাংলাদেশের নতুন কনসুলেট জেনারেল স্থাপনের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এদিকে দেশের 2 জেলায় চলমান বন্যা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়। বন্যা ও পরবর্তী গৃহীত ব্যবস্থা নিয়ে তাদের মতামত এবং করণীয় তুলে ধরেন। আপিল বিভাগে কর্মে জ্যেষ্ঠতায় বিচারপতিদের মধ্য থেকে প্রধান বিচারপতি নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। তবে 2জন না, 1জনের মধ্য থেকে এ নিয়ে আরও আলোচনা চলবে। এ বিষয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। এছাড়া জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, এ নিয়ে দ্বিমত নেই কোনো দলের। জরুরি অবস্থার বিধান নিয়েও আলোচনা হয় আজকের কমিশন বৈঠকে। কমিশন সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, দলগুলোর সাথে দ্রুততম সময়ে ঐক্যমত্য তৈরির মধ্য দিয়ে জুলাই সনদ তৈরি করাই কমিশনের লক্ষ্য। প্রধান বিচারপতির নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার ও জরুরি অবস্থা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের 2য় দফার 11তম দিনের সংলাপ। বিদ্যমান ব্যবস্থায় রাষ্ট্রের যে কোনো নাগরিককে প্রধান বিচারপতি নিয়োগ করতে পারেন রাষ্ট্রপতি। তার সঙ্গে পরামর্শ করে নিয়োগ দেয়া হয় অন্যান্য বিচারকদের। সংবিধান ও বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশ ছিল আপিল বিভাগের কর্মে জ্যেষ্ঠতম বিচারপতিকেই প্রধান বিচারপতি নিয়োগের। ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় সবাই একমত এ বিষয়ে।
তবে মতামত আছে জ্যেষ্ঠ দুজনের মধ্যে একজন নাকি একজনই। ঐকমত্য কমিশনের সংলাপে জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে এ নিয়ে একমত সব দল। ঐকমত্য হয়েছে তত্ত্বাবধায়কের গঠন প্রণালী থেকে বিচার বিভাগকে বাইরে রাখার। এছাড়া গঠন এখতিয়ার, সময়কাল এবং কর্মপরিধি নিয়ে বিভিন্ন দলের আছে আলাদা আলাদা অবস্থান। প্রত্যেকটি রাজনৈতিক দল চাইছেন যেন এমন একটা ব্যবস্থা করা যা কার্যত যতদূর সম্ভব ত্রুটিহীন হয়, যাতে করে দীর্ঘদিন ধরে যে আন্দোলন সংগ্রাম, সেই সংগ্রামের আকাঙ্ক্ষাটার প্রতিফলন ঘটে এবং ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেন কোনো অবস্থাতেই বিতর্কের মধ্যে না পড়ে। একদম যদি শেষ অপশন হিসেবে রাষ্ট্রপতিকে রাখা যায়, সেটা হচ্ছে একটা আইনের একটা বিধান রাখা, যে এক সময় গিয়ে হয়তো একটা পর্যায়ে যদি কোনো প্রভিশনে একমত না হয়, তখন একটা জায়গা যাতে খালি না থাকে। সংবিধানে কেয়ারটেকার সরকার ব্যবস্থা ফিরে আসবে, প্রত্যাবর্তন করা হবে, এ বিষয়ে আমরা একমত হয়েছি। তবে এটা কাঠামোগত বিষয়টা বা রূপরেখা কি হবে, এই বিষয়ে ওনারা আরেকটা মডিফাই করে প্রস্তাব আগামী মিটিংয়ে দেবেন, তখন আমরা সেখানে আমাদের মতামত দেব। পরবর্তী দিনের আলোচনায় তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া বা গঠন কমিটি বাছাই প্রক্রিয়া, এই বিষয়গুলো নিয়ে বিশদভাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে কমিশনের কাছে প্রস্তাব উত্থাপন করা হবে। আলোচনা হয়েছে জরুরি অবস্থা নিয়েও। কোনোভাবেই তা যেন রাজনৈতিক হাতিয়ার না হয়, এ নিয়ে একমত সবগুলো দল। তবে আরও বিস্তর আলোচনার দরকার আছে বলে জানায় বেশিরভাগ রাজনৈতিক দল। দলীয় ফোরামে আলোচনা করে রোববার আবারও ঐকমত্য কমিশনে বসবে রাজনৈতিক দলগুলো। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। সব দিক বিবেচনা করেই প্রতীক হিসেবে শাপলা ফুলকে তালিকাভুক্ত করেনি নির্বাচন কমিশন, জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বৃহস্পতিবার ইসির অষ্টম সভা শেষে জানানো হয়েছে, প্রাথমিকভাবে রাজনৈতিক দলের নিবন্ধনের যাচাই বাছাইয়ের কাজ শেষ হয়েছে। আর কোনো নির্বাচনে থাকছে না ইভিএম এর ব্যবহার। ভোট দিতে প্রবাসী ভোটারদের পদ্ধতি হবে পোস্টাল ব্যালট। সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত হয় ইসির অষ্টম সভা। সিইসি এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে 4 কমিশনার সহ সিনিয়র সচিব ও সরকারি কর্মকর্তারা এই বৈঠকে উপস্থিত ছিলেন। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ, নির্বাচন কর্মকর্তা আইন সংশোধন, প্রার্থীর হলফনামা পরিমার্জন সহ আইনি সংস্কারের এক গুচ্ছ সুপারিশ চূড়ান্ত করতে বৈঠকটি বসে। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবু ফজল মোহাম্মদ সানাউল্লাহ। মোহাম্মদ সানাউল্লাহ বলেন, প্রবাসীরা এবারের জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন। বিভিন্ন চ্যালেঞ্জ থাকলেও পোস্টাল ব্যালট পদ্ধতিতে তারা পাবেন ভোটদানের সুযোগ। চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে ইনশাআল্লাহ প্রবাসী বাংলাদেশিরা এবারে ভোট দিবেন এবং ভোটের পদ্ধতি হবে পোস্টাল ব্যালট। পোস্টাল ব্যালটে যে সীমাবদ্ধতা ছিল সেই সীমাবদ্ধতা কাটানোর জন্য এখন এই পোস্টাল ব্যালট পদ্ধতিটা হবে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট। নির্বাচন কমিশনার আরও বলেন, কমিশন সভায় ঐকমত্যের ভিত্তিতে শুধু জাতীয় নির্বাচন নয়, স্থানীয় নির্বাচনেও ইভিএম ব্যবহার না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা শুরুতেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার হবে না। আজকে আমরা চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়েছি এটা কোনো স্থানীয় নির্বাচনেও ব্যবহার হবে না। ইসি সানাউল্লাহ বলেন, প্রাথমিকভাবে রাজনৈতিক দলের নিবন্ধনের যাচাই বাছাই কাজ শেষ হয়েছে। দলীয় নিবন্ধনের আমরা হালনাগাদ তথ্য আজকে নিয়েছি। প্রাথমিক যাচাইয়ের কাজ আজকে সম্পন্ন হয়েছে। দলের আপনার তালিকা পূর্ণাঙ্গ আছে বা তারা ফরম্যাট অনুযায়ী সকল সম্পন্ন করেছেন, সেগুলো মাঠ পর্যায়ে ভেরিফিকেশনের জন্য চলে যাবে। আর যারা সম্পন্ন করেননি তাদেরকে 15 দিনের সময় দিয়ে আবারও চিঠি দেওয়া হবে। তিনি আরও জানান, নাগরিক ঐক্য ও এনসিপি চাইলেও নির্বাচনের প্রতীক হিসেবে শাপলাকে তালিকাভুক্ত করা হয়নি। নির্বাচন কমিশন সবকিছু বিবেচনা করে শাপলা তালিকাভুক্ত করে নাই। আমরা শাপলাকে যে হতে পারবে না দেখে আমরা বাদ দিয়েছি তা না, আমরা শাপলাকে ইনক্লুড করি নাই। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা সহ 18 বিচারককে অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে তাদেরকে অবসরে পাঠিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, এই 18 জন বিচারকের চাকরির মেয়াদ 25 বছর পূর্ণ হওয়ায় সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে জনস্বার্থে তাদেরকে চাকরি আইন 2018 এর 45 ধারার বিধান মতে চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে। 18 জনের তালিকার বাকিরা হলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ মফিজুর রহমান, মাহবুবার রহমান সরকার, শেখ গোলাম মাহবুব, মোহাম্মদ মুজিবুর রহমান, এহসানুল হক,
AKM মোজাম্মেল হক চৌধুরী, ফজলে ইলাহি ভূঁইয়া। এছাড়া অন্যান্য ট্রাইব্যুনাল ও বিচার বিভাগের জুয়েল রানা, মনির কামাল, শহীদুল ইসলাম, আল মাহমুদ ফাইজুল কবির, নাজিমুদ্দৌলা, আবু জাফর, মোহাম্মদ কামরুজ্জামান, মোহাম্মদ রুস্তম আলী, নুরুল ইসলাম, এনামুল করিম ও মোহাম্মদ হোসেন। একই সাথে জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকরের কথা উল্লেখ করা হয়। ফেনীতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। 3 নদীর বেড়িবাঁধের অন্তত 20টি ভাঙা স্থান দিয়ে পানি ঢুকছে লোকালয়ে। প্লাবিত ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার প্রায় 100 গ্রাম। পানি ওঠা এখনো বন্ধ ফেনী পরশুরাম সড়কে যান চলাচল। এর মধ্যে খোলা হয়েছে 161টি আশ্রয় কেন্দ্র। বানের জলে ভাসছে ফেনীর বিস্তীর্ণ এলাকা, চারিদিকে শুধু পানি আর পানি। প্লাবিত প্রায় 100-র মতো গ্রাম। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর আরও কয়েকটি স্থানে ভেঙেছে বেড়িবাঁধ। 20টি ভাঙা স্থান দিয়ে হু হু করে জল ঢুকছে লোকালয়ে। ফুলগাজীর 67, পরশুরামের 27 ও ছাগলনাইয়ার 4টি গ্রাম জলমগ্ন। বাড়িঘর ছাড়ি চলে যাই, এর মানে বাড়িঘরে অনেক পানি উড়ে গেছে। বাড়িতে পানি উঠছে, ওই জন্য ফেনীর দিকে চলে যাচ্ছে। ওইদিকে খুব স্রোত, পানি বাড়তেছে। আকাশের অবস্থা বেশি ভালো না, পানির অবস্থা অতিরিক্ত পানি বাড়তেছে। দেশের জনগণ অনেক কষ্টে আছে। কালকে বিকাল বেলা পানি ছিল সামান্য কত 2 ইঞ্চি, রাত্রেবেলা থেকে এখান থেকে পানি হয়ে গেছে প্রায় 1.5 ফিট। ওদিকে আরো বেশি হয়ে গেছে, বাড়িতে উড়ে যায়। ওদিকে ভাই অনেক পানি, মুরগি খামারে ছিলাম, বুক পর্যন্ত পানি, অনেক কষ্ট করে পর্যন্ত আইছি ভাই। বাড়িঘর ডুবে গেছে, আর কিছু কিছু আছে এগুলো তো বিকাল পর্যন্ত এইভাবে নামলে পানির তলে যাবে। বাড়িঘর, দোকানপাটও পানিতে নিমজ্জিত। ভবনের ছাদে গবাদি পশুর সাথে ঠাঁই নিয়েছেন কেউ কেউ। এখনো বন্ধ ফেনী পরশুরাম সড়কে যান চলাচল। আমাদের ঘর বাড়িতে পানি উঠে গেছে, এই জন্য আমরা বাড়ির মালিকের আরেকটা ছাদে আশ্রয় নিচ্ছি। এখন এখানে আমরা হাঁস, মুরগি, গরু, ছাগল, মানুষ সবাই মিলে একসাথে অন্তত 25 পরিবার আছি। আমাদের ঘরে অনেক পানি, তাই জন্য আমরা অন্যজনের বাড়িতে যাই থাকা এখন আশ্রয় নিচ্ছি। আমাদের ঘরে এখন পানি, আমরা ছাদে আছি, আমাদের ঘরে রান্না বান্না করা যাচ্ছে না। নদী ভাঙ্গনে আমাদের লোকালয়ে পানি প্রবেশ করেছে। আমাদের ফসলি জমির ধানের চারা, মাছের ঘের এবং গরু ছাগল নিয়ে বাচ্চা কাচ্চা আমরা বহু কষ্টে আছি। বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় খোলা হয়েছে 161টি আশ্রয় কেন্দ্র। প্রতি মুহূর্তে সেখানে বাড়ছে ক্ষতিগ্রস্তদের সংখ্যা। আশ্রিতদের মাঝে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করছে বিজিবি, পুলিশ ও সেনাবাহিনী। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বল্লা মুখায় ভারত অংশে বাঁধ ভেঙে বাংলাদেশ অংশে পানি ঢুকছে। গত বছরের ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতে আবার বন্যার কবলে ফেনীবাসী। এরকম বন্যা থেকে রক্ষা পেতে বাঁধের একটি স্থায়ী সমাধান চান এখানকার বাসিন্দারা। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। মৌসুমী বায়ুর প্রভাবে আজও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। টানা বর্ষণে নোয়াখালীর 4 উপজেলার বিভিন্ন এলাকা এখনও জলমগ্ন। জলবদ্ধতার ভোগান্তি পোহাতে হচ্ছে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দাদেরও। এছাড়া নদীর পানি বেড়ে খাগড়াছড়ির দীঘি নালায় বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কখনো ভারী, কখনো বা হালকা বৃষ্টি। 3 দিন ধরে জলাবদ্ধ নোয়াখালী শহরের বেশিরভাগ এলাকা। বৃষ্টির পানিতে তলিয়েছে সড়ক, পানি ঢুকেছে বাসাবাড়ি, দোকানপাটেও। দুর্ভোগে নাকাল শহরবাসী। সরকারি বিভিন্ন দপ্তরের নিচতলাও ভাসছে পানিতে। সদর ছাড়াও কোম্পানিগঞ্জ, সুবর্ণচর, মাইজদি ও কবিরহাটের বিভিন্ন এলাকাও জলমগ্ন। বৈরী আবহাওয়ার কারণে জেলায় সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বন্ধ রয়েছে পাঠদান ও পরীক্ষা। 10 ফুটের সামনে এই অবস্থা পানির, দেখেন তাহলে আর গ্রামবাসী কি অবস্থা। আমরা বহুত সমস্যায় আছি। নোয়াখালীতে যে খাল আছে, খাল থেকে পানি নামতেছে না, রাস্তাঘাট সবগুলো পানির নিচে আছে, মানুষ অনেক জনদুর্ভোগের মধ্যে আছে। টানা বর্ষণে কুমিল্লার ঠাকুরপাড়া, বাগিচাগাঁও, বিসিক শিল্পনগরী সহ বিভিন্ন এলাকার সড়ক এখনও পানিতে নিমজ্জিত। জলাবদ্ধতার জন্য অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাকে দায়ী করেছেন স্থানীয়রা। ড্রেনে অনেক ময়লা জমা থাকে, ড্রেন চিকন। এখন এই আমার পিছনে দেখা যাচ্ছে ড্রেনটা হচ্ছে, আজকে 15 দিন ড্রেনের কাজ বন্ধ। প্রশাসনের উচিত উন্নত মানের পানি নিষ্কাশন ব্যবস্থা করা এবং প্রাকৃতিক দুর্যোগের পূর্ব মুহূর্তেই যাতে আমরা সেটার প্রস্তুতি নিতে পারি সেটার দিকে সর্বোচ্চ খেয়াল রাখা।
খাগড়াছড়ির দিঘিনালায় মাইনী নদীর পানি বেড়ে মেরুং ইউনিয়নের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। স্টিল ব্রিজে পানি ওঠায় মেরুং লংদু সড়কে ব্যাহত হচ্ছে যান চলাচল। আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন অনেকে। এদিকে অতি বর্ষণে পাহাড় ধসের শঙ্কায় বান্দরবানের লামায় সব পর্যটন কেন্দ্র ও রিসোর্ট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আমাদের এখানে প্রতি বছর বর্ষার শুরুতে এরকম 4-5 বার পানিতে রাস্তাটা ডুবে যায়। ব্রিজের রাস্তার উপর পানি উঠে গেছে, হাঁটুর উপরে। আমাদের গাড়ি নিয়ে গেলে গাড়ি ইঞ্জিন ডুবে যায়, ইঞ্জিনের ভিতরে পানি ঢুকে। এখানে প্রায় 32টা পরিবারের প্রায় 140 জন মানুষের মতো আশ্রয় গ্রহণ করেছে এবং তাদেরকে আমরা গতকাল রাত পর্যন্ত রান্না করা খাবার সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেছি। ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জাহিদ হাসান, যমুনা নিউজ। রাজধানীর বনানীতে যাত্রা করল দেশীয় ফ্যাশন ব্র্যান্ড হুরের নতুন আউটলেট। নতুন শোরুমটি হুরের সমৃদ্ধি এবং গ্রাহকদের দেশি বিদেশি সব ধরনের পোশাকের চাহিদা পূরণের প্রতিশ্রুতির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। আউটলেটটি উদ্বোধন করেন যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম। জানান, দেশি কাপড়ের ঐতিহ্য ফিরিয়ে আনাই ফ্যাশন ব্র্যান্ড হুরের লক্ষ্য। রাজধানীর অভিজাত এলাকা বনানীতে যাত্রা শুরু করল দেশীয় ফ্যাশন ব্র্যান্ড হুরের নতুন আউটলেট। উদ্বোধনের দিনেই ভিড় জমিয়েছে ঢাকার ফ্যাশন প্রেমীরা। শোরুম জুড়ে থাকছে হুরের প্রিমিয়াম কালেকশন, সালোয়ার কামিজ, কুর্তি, পাঞ্জাবি। মনোমুগ্ধকর সাজসজ্জা আর আরামদায়ক কাপড় ব্র্যান্ডটিকে এরই মধ্যে ক্রেতার কাছে আকর্ষণীয় করে তুলেছে। হুরের জামা আমার কাছে সবসময় ভালো লাগে। আমি যখনই সুযোগ পাই তখনই আমি হুর থেকে কিনি। ওদের যে বুননটা, ওদের মেকিংটা সব কিছু মিলেই ভালো। প্লাস ডিজাইনগুলো বেশ এক্সক্লুসিভ হয়। আজকে আউটলেট নিউ ওপেন হতেছে, তাই আজকে আসা মেইনলি। মার্কেট ঘুরে বানানো সম্ভব হয় না, বাট ওদের স্টাইলিং অ্যান্ড কমফোর্টের দিকে আমি যদি চিন্তা করি, অ্যাকর্ডিং টু প্রাইস ইটস ভেরি রিজনেবল। বৃহস্পতিবার বিকেলে জমকালো আয়োজনে শোরুমটির উদ্বোধন করেন যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম। বলেন, সুতি কাপড়ের সর্বোচ্চ মান ও বিশ্বমানের ডিজাইনই হুরের আকর্ষণ। কিছুদিন আগে আপনার ধানমন্ডিতে আমরা একটা শোরুম উদ্বোধন করেছি, তেমনইভাবে উয়ারিতে করেছি, আজকে আমরা এই বনানীতে করলাম। তো এইরকমভাবে আমাদের আশা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা জেলায়, উপজেলায়, সর্ব জায়গায় ছড়িয়ে যাবে এই পোশাক শিল্পের হুর। আমাদের যে হুর একটা সুন্দর ব্র্যান্ড যমুনা গ্রুপের। বনানীতে হুরের এই নতুন আউটলেট ঢাকার ফ্যাশন প্রিয় মানুষের জন্য নতুন সংযোজন। প্রতিষ্ঠানটি জানিয়েছেন, ভবিষ্যতে ঢাকার বাইরেও শীঘ্রই আরও শোরুম চালু করার পরিকল্পনা রয়েছে। This is the home line brand, like for all, like men's, women's, kids, girls and boys both. So we are increasing our categories as well. You will see, inshallah, soon we will launch the new categories. We are introducing new fabrics, we are introducing new types of embroideries, we are introducing new types of printings, and we're trying to explore more in terms of technical, how textiles can go, how wide can we go with textiles. উদ্বোধনী উপলক্ষে হুরের বনানী আউটলেটে থাকছে আকর্ষণীয় ছাড়। সৌরভী সায়দা, যমুনা নিউজ, ঢাকা। আর দর্শক, এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।